নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। সিবিআই তোলা প্রশ্ন বা সিবিআই তোলা দাবি, সেই দাবি নিয়ে কিন্তু গোটা রাজ্যবাসীর মনে একটা অদ্ভুত সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। আর যে সন্দেহকে নিরসন করতে পারে একমাত্র আগামীকাল সুপ্রিম কোর্টে গিয়ে কী রায় বেরোচ্ছে তার উপরে। কারণ আপনারা জানেন, গতকাল সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, এই দুজনকে নিয়ে যখন শিয়ালদহ কোর্টে পেশ করা হয়, সেখানে গিয়ে তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আমরা শুনি থ্রু বিভিন্ন মিডিয়া, সেগুলো শুনে কিন্তু রীতিমতো চমকে যেতে হয়। কারণ সেই দিন অর্থাৎ 9 আগস্ট আমাদের সকলের বুকের ভিতরের মোচড় দেওয়া ঘটনা, অর্থাৎ অভয়ার ধর্ষণ এবং খুনের মামলা। এই অভয়ার ধর্ষণ এবং খুন যেদিন হয়েছিল, সেদিন থেকে ওসি অভিজিৎ মণ্ডলের যে ব্যবহার বা যা তার কার্যপদ্ধতি যেগুলো জানা যাচ্ছে, সেগুলো শুনে কিন্তু রীতিমতো চমকে উঠতে হয়। কারণ আমাদের ভরসার জায়গা কোনটা আপনারা সবাই জানেন। আমরা ভরসা করি কাকে? পুলিশ প্রশাসনকে, যে আমাদের কিছু হলে পুলিশ প্রশাসন দেখবে। কিন্তু সেই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। এখানে প্রশ্ন উঠছে যে পুলিশ অ্যাকচুয়ালি কাদের? কারণ সিবিআই যে দাবি করছে তাতে অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে যা উঠছে অভিযোগ, সেগুলো কিন্তু ভয়ঙ্কর। কারণ সঞ্জয় রায়কে আড়াল করার চেষ্টাও নাকি তার বিরুদ্ধে অভিযোগ উঠছে, যেটা সিবিআই করেছে। আদালতে গিয়ে এই কথা বলেছে সিবিআই যে এই অভিজিৎ মণ্ডল একদম সেদিন থেকে, অর্থাৎ পার্টিকুলার ওই দিন, ভয়ঙ্কর দিন, সেদিন সকাল থেকে, যেদিন আর কি জানা গেছে 9 তারিখে সকাল থেকে তার যে ভূমিকা ছিল, সেটা কিন্তু প্রশ্নের মুখে। 1 ঘন্টা দেরিতে তিনি এসেছেন ঘটনাস্থলে, এটা বলছে সিবিআই। এবং তারপর তার যে পোস্টমর্টম হয়েছে সেটা করতে দেরি করা হয়েছে, এফআইআর করতে দেরি করা হয়েছে। পোস্টমর্টম করার পরে, যে সময় পোস্টমর্টম করা যায় না, সে সময় পোস্টমর্টম করার পরে তড়িঘড়ি করে দেহটাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যেদিন ঘটনা ঘটেছে তার পরের দিন, অর্থাৎ যেদিন অকুস্থলে পৌঁছে পুলিশ, এবং প্রথমেই দেখতে পাই সিসিটিভিতে যে সঞ্জয় রায় বেরিয়ে যাচ্ছে, কিন্তু সঞ্জয় রায়ের জামা কাপড় বাজেয়াপ্ত করতে 2 দিন সময় নেয়। টালা থানার এই ওসির বিরুদ্ধে নানা রকম ভয়ঙ্কর অভিযোগ আসছে। আর অভিযোগ আসছে যে এই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের মধ্যে কথোপকথন সেদিন থেকে, মানে ঘটনার পর থেকে কিন্তু বারবার হয়েছে। কেন হয়েছে এটাও প্রশ্ন, কি হয়েছে এটাও প্রশ্ন। সিবিআই তাদের হেফাজতে নিয়েছে, মঙ্গলবার অবধি তার সিবিআই হেফাজত রয়েছে, আদালত নির্দেশ দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে কি জানেন, এখানে এই যে পুলিশের ব্যাপারটা, সিস্টেমটা, পুলিশের এই সিস্টেমটা যেটাকে আমরা ভরসা করে থাকি, সেখানে যদি এরকম লোক থাকে, অনেকেই বলবেন হয়তো যে কার মধ্যে কে ঢুকে আছে কি করে কি বোঝা যাবে। কিন্তু মনে রাখবেন, আরজিকর কাণ্ডটা কিন্তু ভয়ঙ্কর কাণ্ড ছিল, যেখানে দাঁড়িয়ে অভিজিৎ মণ্ডল যে সমস্ত কাজ করেছেন বলে অভিযোগ হচ্ছে, যে অভিযোগগুলো সিবিআই করছে, যে দাবিগুলো সিবিআই করছে, যে তথ্য প্রমাণ লোপাটের মধ্যে অন্যতম হচ্ছেন এই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি। এই প্রশ্নটা তুলে দেয়, একটা সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য কি প্রয়াস, নাকি এর পেছনে আরো কোনো রহস্য আছে? দেখুন, রহস্য তো আমরা বুঝতে পারছি, কারণ সন্দীপ ঘোষ মানে হচ্ছে একটা দুর্নীতির মাথা, যেটা আমরা এখন বুঝছি। আরজি কর থেকে শুরু করে সমস্ত জায়গায় দুর্নীতি যা করেছেন আর কি এই সন্দীপ ঘোষ, যারা অট্টালিকার মতো বাড়ি করেছে, বাংলো ফাংলো করে চারিদিকে এক কাল কাণ্ড করে ফেলেছে। কি করে এত পয়সা করলো, এই প্রশ্ন কেউ করেনি। সেই সন্দীপ ঘোষ যে এই পুরো ষড়যন্ত্রের মধ্যে রয়েছেন, এটা আমরা প্রথম থেকেই ভাবছিলাম। কারণ সন্দীপ ঘোষের হাব ভাব, ব্যবহার, এগুলো সব প্রশ্নের মধ্যে ছিল। সিবিআই বারবার বলছে যে সন্দীপ ঘোষ কিন্তু ওই ঘটনাস্থলটাকে, মানে যেখানে আর কি আপনার ঘটেছে, তার পাশের যে বাথরুমটা ভাঙা, এই আদেশটাও দিয়েছিল কে? না, সন্দীপ ঘোষ। এটাও কিন্তু তথ্য প্রমাণ লোপাটের একটা অংশ, যেটা বহু মিডিয়াতে বসে প্রাক্তন পুলিশ অফিসাররা তারা বারবার বলেছেন যে সমস্ত কিছু, যে ধর্ষণ করে খুন করা বা ধর্ষণ করলে রক্ত যেগুলো থাকে, সেগুলো সবকিছু বাথরুমে পাওয়া যায়, এবং সেখান থেকে সবকিছু পাওয়া যেত, চট করে সেগুলো নষ্ট হয় না, আর বাথরুমটাকে সিল করে দেওয়া উচিত ছিল। এখানে আরো একটা জিনিস এসছে পরিষ্কার, সেটা হচ্ছে অনেক দাবি করেছিলেন পুলিশ যে পুরো জায়গাটাকে নাকি কর্ডন করা হয়েছিল। শোনা যাচ্ছে সিবিআই বলছেন এটা বাজে কথা, কর্ডন সেভাবে করা হয়নি, তাই বাইরের লোকেরা ঢুকেছে এবং বহু এভিডেন্স নষ্ট করে দিয়েছে। এভিডেন্স নষ্ট করে ফেলেছে নাকি এভিডেন্স নষ্ট করা হয়েছে, এটা নিয়েও প্রশ্ন আছে। 14 তারিখে রাত্রে ঘটনাটাও কিন্তু এবার প্রশ্নের মধ্যে আসবে। আমি জানি না এটা নিয়ে কেন প্রশ্ন উঠছে না, কারণ 14 তারিখ রাত্রে সুপরিকল্পিতভাবে আক্রমণ হয়েছিল, এবং যে আক্রমণের মাথা আমার মনে হয়, মোস্ট প্রবাবলি আমার মনে হয়, দেখুন আমার ধারণা ভুল হতে পারে, সেটা হচ্ছে সন্দীপ ঘোষ। কারণ সন্দীপ ঘোষ হচ্ছে টাকার একটা বিরাট জায়গায় তিনি ছিলেন দুর্নীতিতে। তিনি চাইবেন না কোনো সিসিটিভি থাকুক, সেদিনের ঘটনা কি ঘটেছে বা না ঘটেছে সেগুলো থাকুক, কারণ তার জায়গাটা নষ্ট হয়ে যাবে, সেটা ভেবেই তিনি আক্রমণটা সানাতে পারেন, মানে পরিকল্পনা করাতে পারেন। এবং তার হাতে যে টাকা আছে, দেখতেই পাচ্ছেন কত টাকার বাংলো ফাংলো করে বসে রয়েছে, মানে কোটি কোটি টাকার খেল আছে। এই কোটি কোটি টাকা সে তো ইউজ করবেই, লুম্পেনদের, গুন্ডাদের নিয়ে আসবে। একটা ডিওএফআই ঝান্ডা নিতে কতক্ষণ লাগে, নিয়েছে হয়তো, নিয়ে আন্দোলনটাকে
সরকারের দিক থেকে একদম দেখিয়ে দিল যে সরকারের বিরুদ্ধে গিয়ে সব কিছু হয়েছে, কিন্তু আদতে সবাই বলছেন যে এটার পিছনে এই তৃণমূল সরকারের মদত আছে। এই সব কিছু একটা বিরাট বড় কনস্পিরেসি। আর এই কনস্পিরেসির মধ্যে অভিজিৎ মণ্ডলের যে ভূমিকা সেটা কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে বারবার। আমি জানি না এটা নিয়ে আগামী দিনে কি হবে, কারণ আন্দোলন আস্তে আস্তে কিন্তু ঘুরবে আমার মনে হচ্ছে। মোস্ট প্রবাবলি আন্দোলন কিন্তু ঘুরতে চলেছে, এবং আন্দোলন আগামীকাল মঙ্গলবার যেটা হবে, মানে আমরা যেটা জানতে পারবো সিবিআই যা তথ্য দিতে চলেছে সুপ্রিম কোর্টে, তাতে আমার মনে হয় এই যে আন্দোলন না অন্য জায়গায় চলে যাবে। গোটা বাংলা কিন্তু তেতে উঠবে। কারণ হচ্ছে যে ঘটনা, এই ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার, এই দুটো এই কেসটায় যেভাবে পুলিশের জড়িয়ে গেছে না, পুলিশের নাম টালা থানার ওসি, পুলিশের নাম জড়িয়ে গেছে, আর এখানে সবকিছু প্রশ্নের মধ্যে চলে গেছে। একদিকে দেখুন আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মাথার উপর আছেন, তিনি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য পরিষেবায় বেহাল হাল। আর একদিকে পুলিশ মন্ত্রী, তিনি সেই পুলিশের মধ্যে পুলিশ অফিসার এই স্বাস্থ্য কেন্দ্রে, মানে স্বাস্থ্যে যে দুর্নীতি হচ্ছে তার সঙ্গে জড়িত। মানে নেক্সাসটা কোথায় ভাবুন। আর এই নেক্সাস যদি ভাঙা না যায়, এই নেক্সাস যদি ভাঙতে হয়, তাহলে একমাত্র উপায় হচ্ছে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা। অবশ্যই আন্দোলন মানে গণ আন্দোলন, কোনোদিন ভাঙচুর করা বা রক্তক্ষয়ী আন্দোলন এসব নয়। যেরকম আন্দোলন চলছে, প্রতিবাদ করা, এগুলো করার দরকার আছে। জানি না মানুষের টনক নড়বে কিনা, কারণ এই ঘটনা ঘটে যাওয়ার পরে এতদিন চলে যাচ্ছে, তারপরে কি আবার আস্তে আস্তে মানুষ ভুলে যাবে? এটা প্রশ্ন ওঠে জানেন। কারণ বাংলার মানুষ তাড়াতাড়ি ভুলে যায়। রোজ ভ্যালিতে যেভাবে সাধারণ মানুষের টাকা মেরে দিয়েছিল বিভিন্ন নেতা মন্ত্রীরা, যেভাবে সারদাকে নিয়ে একদম সামনে আনা হয়েছিল, যেভাবে বিন্দুতে বিন্দুতে সিন্ধু বলে মদন মিত্রের মতো লোকেরা পরিবহন মন্ত্রী থাকাকালীন এই সারদাকে প্রমোট করেছিল, যেভাবে রোজ ভ্যালি কাণ্ডে সুদীপ ব্যানার্জি এরা ঢুকেছিল, সব নাম জড়িয়ে আছে এদের। তারপরেও মানুষ কিন্তু আবার তৃণমূলকে ভোট দিয়েছিল। তারপরে আরো দুর্নীতি দেখেছি আমরা, তারপরেও সেই তৃণমূল আবার যখন, মানে আমরা এই যে ঘটনা দেখছি চরম জায়গা, এরপরেও কি সেই তৃণমূলই থাকবে? এই প্রশ্নটা আসছে, কারণ মানুষ কি ভাবছে এটা দেখার ব্যাপার আছে। আচ্ছা, আপনি কি ভাবছেন? এরপরেও কি সেই মানুষ ভোট দেবে তৃণমূলকে, নাকি মানুষ ভাববে অনেক হয়ে গেছে, এনাফ ইজ এনাফ? প্রশ্নটা আপনার কাছে রইল, আপনি উত্তর দেবেন, কারণ আপনারও দায় আছে। আপনি শুধুমাত্র দেখলেন, চলে গেলেন, লাইক করলেন না, আপনি জানান আপনি কি ভাবছেন, কারণ প্রশ্নটা আপনার ভবিষ্যৎ প্রজন্মে ভাববেন। ভাবানোর জন্য রুদ্রবার্তা থাকে, ভাবুন আপনি, জাগুন আপনি। আমাদের কণ্ঠ রোধ করার চেষ্টা চলবে হয়তো আবারও, হতে পারে আজ এই ইউটিউবার কাল ওই ইউটিউবার। শুদ্ধশীল ভালো আছেন, শুদ্ধশীলকে গ্রেপ্তার করা হয়নি, কিন্তু তার সমস্ত জিনিসপত্র নিয়ে নেওয়া হয়েছে। মানে আমাদের সম্বল কি? ক্যামেরা, মোবাইল ফোন, ল্যাপটপ, এগুলোকে নিয়ে যাওয়া হলো। মানে মেরুদণ্ড ভেঙে দেওয়া জায়গা কি এইভাবে কি ইউটিউবারদের আটকানো যাবে? এটা হচ্ছে না। আমরা লড়াই চালিয়ে যাব যতদিন আপনারা আমাদের পাশে আছেন। আমি জানি আপনারা পাশ আমাদের ছাড়বেন না, কারণ আপনারা জানেন সিট দ্বারা সোজা করা মানুষের সংখ্যা কম আছে। তাই আওয়াজ তুলুন, নিজের আওয়াজ নিজে তুলুন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিজেই আওয়াজ তুলুন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তায়। নজর রাখুন, আর আপনাদের কমেন্টস অবশ্যই কমেন্ট বক্সে করতে থাকুন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।